উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বোর্ডের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেনের যে বইটি রয়েছে, এই বই থেকে একটা দুটো পৃষ্ঠা নয়, ভাষা অংশের সমস্ত প্রশ্নের সমাধান রয়েছে আজকের এই ভিডিওতে। তোমরা প্রত্যেকেই এই বইটা নিয়ে ভয়ের কথা আমাকে বলেছো, স্যার আমাদের গল্প কবিতা তাও হচ্ছে, দ্বিতীয় বইয়ের ভাষা যেটাকে তোমরা ব্যাকরণও বলো, ব্যাকরণ অংশটা আমরা কিচ্ছু পাচ্ছি না, আপনি এই অংশটা একটু সমাধান করিয়ে দিন। তোমরা আবদার করেছো, সেটা তো রাখতেই হবে। তাই আজকে মডেল কোশ্চেনের বইয়ে থাকা সব প্রশ্নের সমাধান একবারে একটা ভিডিওতে, সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে এটাই প্রথম ভিডিও। কাজেই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে ভুলো না। শুরুতে আমি তোমাদের দুটো বিশেষ কথা বলবো, যেটা না শুনে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। প্রথম, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বারবার আমরা ছাপিয়েছি, বারবার তোমাদের ভালোবাসাতে বই আউট অফ স্টক হয়েছে। লাস্ট তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর ফিডব্যাক পেয়েছি। আমাদের বাংলা সাজেশন বইটি অনেক দিন ধরে আউট অফ স্টক, তোমরা প্রচুর খুঁজেছো কিন্তু বইটা পাচ্ছ না বলে আমায় জানিয়েছিলে। তোমরা আবদার করেছিলে যাতে বই আবারও ছাপানো হয়। তো আমি প্রকাশকের সঙ্গে কথা বলে বইটিকে আবারও তোমাদের জন্য ছাপানোর ব্যবস্থা করেছি। এক্ষুনি তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে, ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। তাছাড়া আজকে আমি ভিডিওটা পোস্ট করছি মঙ্গলবার দিন, আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্রেও বইটি পাওয়া যাবে। তোমার প্রশ্ন, স্যার আমাদের বাড়ির পাশের দোকানে কবে পাবো? আর হয়তো সেখানে পাবে না, কারণ অল্প কিছু বই ছাপানো হয়েছে। আদৌ এই যে আমি আজকে বলে দিলাম এত তারিখ থেকে বই পাওয়া যাবে, হয়তো তুমি তার পরদিনই গেলে কিন্তু দেখলে বই আউট অফ প্রিন্ট। তাই আমি বলবো অতি দ্রুত সংগ্রহ করে নিতে। যারা এতদিন অপেক্ষা করছিল, সব থেকে ভালো হয় অনলাইনে সংগ্রহ করে নাও, কারণ সেখানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না। এবার আসছি আর একটা বিষয়। আজকে যখন আমি ভাষা অংশ তোমাদের জন্য সমাধান করছি, ভাষার প্রথম দুটো অংশ একদম ঠিকঠাক আছে। 3 নাম্বার অধ্যায় শব্দার্থ তত্ত্বে যখনই পৌঁছলাম, চক্ষু চড়ক গাছ, তোমাদের আগের সিলেবাসে এই বইটা ছিল। তারপর এই বই থেকে কিছু টপিক বাদ দিয়ে এই বইটা বানানো হয়, কিন্তু দেখা যাচ্ছে যে টপিকগুলো বাদ গেছে সেখান থেকেও প্রশ্ন বোর্ডের সাম্প্রতিক এই মডেল কোশ্চেনে একটা নয় ভুরি ভুরি দেওয়া হয়েছে। তো আমার এই জায়গাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে অনুরোধ, আপনারা ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস সংশোধন করে সংক্ষিপ্ত করেছেন, যেটা বাদ গেছে প্লিজ সেই জায়গা থেকে প্রশ্ন এভাবে দেবেন না। ছাত্রছাত্রীরা এই যে পরীক্ষা দেবে আর 1 মাসও নেই, এখন প্র্যাকটিস করছে। সত্যি বলতে আমি মন থেকে বলছি এই বইটা দারুণ হয়েছে, কিন্তু ওই একটা জায়গাতে গিয়ে আমার একটু খারাপ লাগছে। তাই আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে একটাই অনুরোধ, মডেল কোশ্চেনে যদি কিছু ভুল ত্রুটি থেকেও থাকে, মূল উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যেন সিলেবাস বহির্ভূত একটি প্রশ্নও না করা হয়। এটা আমার একান্ত অনুরোধ, আমার ছাত্রছাত্রীদের অনুরোধ। আশা করি আপনারা আমাদের নিরাশ করবেন না। এবার যাই হোক, কথাবার্তার পর্ব শেষ, আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনাতে। তৃতীয় সেমিস্টার ক্লাস 12 বোর্ডের প্রশ্ন বিচিত্রা ও নমুনা প্রশ্নপত্রের বই। আমরা সরাসরি চলে যাব ভাষা অংশে, যেটাকে তোমরা ব্যাকরণ বলো, এবং তোমরাই আমাকে অনুরোধ করেছো, স্যার এই অংশটা সবার আগে প্র্যাকটিস করিয়ে দিন, এই অংশটা নিয়ে আমাদের খুব প্রবলেম হচ্ছে। আমি আজকে একে একে ভাষা অংশের সবকটা অধ্যায়ের সবকটা প্রশ্ন এবং তার সঠিক উত্তর, কেন সেই উত্তর হলো, সব কিছু এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমেই ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ কি? উত্তর, তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ, অপশান ঘ। এটা তোমাদের পরীক্ষাতে ইংরেজি টার্মস দিয়েও দিতে পারে, যে ডেটা কালেকশন অ্যান্ড, আমি বলবো না, উত্তরটা আমাকে কমেন্টে লেখো তো যে কি হবে তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণের ইংরেজি নাম। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান ভাষাবিজ্ঞানে সংযোজিত হয়েছে যাদের সঙ্গে সম্পর্ক। বর্তমান ভাষাবিজ্ঞানে সংযোজিত হয়েছে যাদের সঙ্গে সম্পর্ক। ভাষার সঙ্গে সমাজের, অপশান ক। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন কোন ভাষাকে? উত্তর হবে মৌখিক ভাষা বা মানুষের মুখের ভাষাকে, অপশান ক।
ভাষাবিজ্ঞানের তিনটে বহুল প্রচলিত শাখার অন্যতম কি? এই উত্তরটা বলবার আগে আমরা 5 দাগটা একটু করে নিই। ভাষাবিজ্ঞানের আলোচনার বহুল প্রচলিত শাখাগুলি হলো 5 দাগ, অপশান খ তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এবার উপরের প্রশ্নটা করি। ভাষাবিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখার মধ্যে একটি হলো ব্যবহারিক ভাষাবিজ্ঞান, না। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, হ্যাঁ আছে। ভৌগোলিক নেই, প্রাকৃতিক নেই, অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স, অপশান গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 7 দাগ, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে যে ভাষা, সেটা কোনটা অনুমান করা হয়? ইন্দো ইউরোপীয়, অপশান ঘ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। যে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে মিল অমিল খুঁজে তাদের মূল ভাষাকে পুনর্নির্মাণ করে, সেটা কি? তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত, অপশান ক। তোমরা না যাদের কাছে বই নেই তারা খাতাতে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। একবার তুমি যদি শুনে শুনে লিখে নাও তাতে তোমার প্র্যাকটিসটাও ভালো হবে। আমি সব প্রশ্ন লিখতে বলছি না, যেগুলো অজানা, যেগুলো তুমি জানো না সে কটা লিখে নাও। 8 দাগটা মিস হয়ে গেছিল। যে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে মিল অমিল খুঁজে তাদের মূল ভাষাকে পুনর্নির্মাণ করে, এটার উত্তরও তুলনামূলক ভাষাবিজ্ঞান। এবার 10 দাগ, সমগ্র 19 শতাব্দী জুড়ে কোথায় কোথায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা হয়েছে? উত্তর হবে ইউরোপ আমেরিকা, অপশান ক। অতীত নির্দেশনহীন অলিপিবদ্ধ ভাষার আলোচনা প্রাধান্য পায় কোন ভাষাবিজ্ঞানে? উত্তর ক দাগ, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। 12 দাগ, ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তাকে অনুসন্ধান করা কোন ভাষাবিজ্ঞানের কাজ? 12 দাগের সঠিক উত্তর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ, অর্থাৎ গ দাগ উত্তর হবে। পদের গঠন ও পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তি কি? এই 13 দাগের সঠিক উত্তর হবে রূপতত্ত্বের বিষয়। নানান প্রযুক্তি হলো রূপতত্ত্বের বিষয়। 14 দাগ, ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্য উন্মোচন করে। সঠিক উত্তর এটা উন্মোচন করা কার উদ্দেশ্য? ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে ভাষাবিজ্ঞানের যে শাখায়, সেটা নিয়ে আলোচনা হয়। এটা তোমরা সবাই পারবে, এই যে সমাজ ভাষাবিজ্ঞান। উপলক্ষ অনুযায়ী ভাষার যে বদল তাকে ভাষাবিজ্ঞানীরা কি বলে? এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রেজিস্টার বলে। সচল বা পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞানে ভাষার সংরক্ষণ হয় তখনই যখন, এই উত্তরটা হবে গ দাগ, একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষার মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে দুটো ভাষাকেই সমান্তরালভাবে ব্যবহার করে। আমার এখান থেকেই প্রশ্ন, এই লাইনটা দিয়ে দুটো ভাষাকে যে সমান্তরালভাবে ব্যবহার করে এটাকে কি বলা হয়? তোমরা 17 দাগ দিয়ে উত্তরটা লেখো তো। এটাকে একটা বিশেষ নামে ডাকা হয় ভাষাবিজ্ঞানের ভাষায়, সেটা আমাকে লিখে জানাও। 18 দাগ, লিপি প্রণালীর উদ্ভাবন, ভাষার পরিমার্জনা, সংশোধন, বানান সংস্কার ইত্যাদি যে ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়, এটার উত্তর হবে প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। আমরা চলে আসব পরের প্রশ্নে। 19 দাগ, মস্তিষ্ককে ভাষা শিক্ষার যন্ত্র কে বলেছেন? উত্তর মস্তিষ্ককে ভাষা শিক্ষার যন্ত্র বলেছেন নোয়াম চমস্কি। ল্যাড এই শব্দের অর্থ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, খ দাগ। নোয়াম চমস্কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কথাটির পরিবর্তে পরবর্তীকালে কি ব্যবহার করেছিলেন? সিস্টেম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম ইজ ইকুয়াল টু ল্যাস তোমরা পড়েছ। 22 দাগ, মনোভাষা বিজ্ঞানীরা ভাষার সঙ্গে কিসের সম্পর্ক নিয়ে গবেষণা করেন? এটা একদম প্রশ্নের মধ্যেই উত্তর আছে, মনের।
ভাষার সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা ইত্যাদি। এই বিষয় আলোচিত হয় মনোভাষা বিজ্ঞান। এই দেখো, স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা এগুলো মনেরই তো অংশ। স্নায়ু ভাষা বিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়ে গবেষণা করে না, তার সঙ্গে নিম্নোক্ত কোন শাখাটি সম্পৃক্ত, তার মধ্যে যে কোনো একটি শাখা সম্পৃক্ত। এখানে আছে ভাষার চলন, ইন্দ্রিয় গ্রাহ্যতা, কোষীয়। এই সবকটাই স্নায়ু ভাষা বিজ্ঞানের সঙ্গে আর কি এই শাখার সঙ্গে সম্পৃক্ত। উত্তর হবে সবকটি। 24 দাগের উত্তর ঘ। 25 দাগ, 1861 সালে অ্যানথ্রোপলজিক্যাল সোসাইটি অফ পারিতে 21 বছর ধরে তাল এই শব্দটা ছাড়া কিছুই উচ্চারণ করতে পারতেন না এমন একজন রোগীর প্রসঙ্গ এক ব্যক্তি উল্লেখ করেছিলেন বা উত্থাপন করেছিলেন। তিনি কে? পল ব্রোকা। ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? 26 দাগের সঠিক উত্তর হবে স্নায়ু ভাষাবিজ্ঞান। 27 দাগ, মনোভাষা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকে কি? মনোভাষা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকে স্নায়ু বিজ্ঞান। সসুর ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে কি নাম দিয়েছিলেন? লাং এবং পারল। সাহিত্যের নান্দনিক দিকটি সঠিকভাবে তুলে ধরতে প্রয়োজন কোন ভাষা বিজ্ঞান আর কি এটা করতে পারে? কোন ভাষা বিজ্ঞানের প্রয়োজন? শৈলী ভাষা বিজ্ঞান। শৈলী বিচারের ক্ষেত্রে যে প্রকরণ বা টুলটি ব্যবহৃত হয় না, শৈলীর ক্ষেত্রে এই টুলগুলোর মধ্যে এটা আছে, এটা আছে, এটা আছে, নেই হচ্ছে শব্দার্থগত। এই টুলটা নেই, তাহলে উত্তর হবে শব্দার্থগত। কোনো একটি বিষয়ের নানা কিছু অভিধানের মতো করেই সাজানো এবং ব্যাখ্যা করা থাকে কোন অভিধানে? উত্তর হচ্ছে বিষয় অভিধানে। অভিধান বোঝাতে ডিকশনারিয়াস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেছিলেন জন গারল্যান্ড। ইংরেজি ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় যার ল্যাটিন ইংরেজি অভিধানে তিনি হলেন। কার ল্যাটিন ইংরেজি অভিধান? তোমরা প্রত্যেকেই আশা করি এই উত্তরটা পারবে। কমেন্টে যারা পারবে লিখে দাও, নাহলে আমি তো বলেই দিচ্ছি। থমাস এলিয়টের। আদর্শ অভিধানের 3টি স্তর: শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং অপরটা কি? এটা না, এটা না, এটা না, অর্থাৎ এটা হবে বাগার্থগত স্তর। 35 দাগ, বর্তমানে অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলি, কারণ শব্দের একাধিক প্রতিশব্দ ছাড়াও এখানে আলোচিত হয়। এখানে কি আলোচিত হয়? উত্তর হবে শব্দের মান্য উচ্চারণ। হ্যাঁ, আধুনিক অভিধানে এটা আছে। শব্দের আঞ্চলিক উপভাষাগত পার্থক্য এটাও থাকে। প্রসঙ্গ অনুযায়ী অর্থ পার্থক্য এটাও থাকে। অর্থাৎ সবগুলো হবে সঠিক উত্তর। চলে যাব পরের পৃষ্ঠাতে। 36 দাগ, অভিধান বিজ্ঞান। এখানে 4টে স্টেটমেন্ট কোনটা ঠিক? ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে। মানুষের সমাজ ও গোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতির দিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করে কোন কোন ভাষা বিজ্ঞান? উত্তর হবে সমাজ ভাষা বিজ্ঞান ও নৃভাষা বিজ্ঞান। 38 দাগ, শিশু কিভাবে কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ হয় কোন ভাষা বিজ্ঞানে? মনোভাষা বিজ্ঞানে। বিভিন্ন জাতি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা নিয়ে আলোচনা চলে, আলোচনা চলে কোন ভাষা বিজ্ঞানে? উত্তর সমাজ ভাষা বিজ্ঞানে। ভাষার বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা ফর্মের গুরুত্বের বিষয় আলোচনা হয়। 40 দাগের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর লাস্ট প্রশ্ন, উত্তর হবে শৈলী বিজ্ঞানে। আমরা এবার শূন্য স্থানে চলে আসব। মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। ভাষা বিজ্ঞান হলো সামগ্রিকভাবে মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে ড্যাশ চর্চার নাম। উত্তর হবে এটা হচ্ছে বিজ্ঞানসম্মত চর্চার নাম আছে। হ্যাঁ, এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ঠের স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা ড্যাশ আলোচ্য বিষয়। তা কোন ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়? তা ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। 44 দাগ,
ভাষাকে মানবদেহের সঙ্গে কল্পনা করলে ভাষার ড্যাশ হলো ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য। এটা হচ্ছে ভাষার অঙ্গ প্রত্যঙ্গ। পরের প্রশ্ন, বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচিত হয় ফলিত ভাষাবিজ্ঞানে। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল প্রথমে ইউরোপে, তারপর মার্কিন দেশে। 47 দাগ, মাতৃভাষা শিক্ষা পদ্ধতি, অন্যান্য ভাষা শিক্ষা পদ্ধতি, উদ্ভাবন, অনুবাদ নীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা, সংশোধন, বানান সংস্কার ইত্যাদি ড্যাশের অন্তর্গত, ইত্যাদি প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত। এবার 48 দাগে শূন্যস্থান, শৈলী বিজ্ঞানে ফেদিনা দা সেসুরের ধারণা দুটি কি? একটু আগেই প্রশ্নটা আমরা বলেছিলাম, লাং পারুল। 49 দাগ, স্টাইল বা শৈলী দুভাগে বিভক্ত, একটা হচ্ছে বর্ণনামূলক, আর একটা আমি বলবো না, বর্ণনামূলকটাই হচ্ছে এই যে ডেসক্রিপটিভ, এইটা বলা হয়েছে। এবার তোমাদের প্রশ্ন করেছে আর একটা কি, আর একটা উত্তর হবে অপশান ঘ। তোমরা এই টার্মসটা, এটাকে বাংলায় কি বলে আমাকে কমেন্টে লিখে জানাও তো, দেখি তো কতজন খুঁটিয়ে পড়েছো। মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে তাও বোঝা যায় ড্যাশ দৌলতে, তাও বোঝা যায় স্নায়ু ভাষা বিজ্ঞানের দৌলতে। ড্যাশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন জন গারল্যান্ড ত্রয়োদশ। এইবার আমাদের স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। 52 দাগ, এখানে সঠিক উত্তর হবে, এটা আসবে মিথাইল বাকতিন, আসবে বহুস্বরিতা। মিলিচ, মিলিচ আসবে আলংকারিক নির্বাচন। ফেদিনা দ্য সেসুর, একটু আগে বলেছি লাং পারুল। স্যামুয়েল ওয়েলেসলি চিন্তার পোশাক, অপশান ঘ এটা সঠিক উত্তর। এখান থেকে কিন্তু একটা শর্টও দিতে পারে, ধরো শুধু এটা দিল লাং পারুলের প্রবক্তাকে, চিন্তার পোশাকের প্রবক্তাকে, এগুলো ভালো করে পড়বে। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি সম্রাট এক্সক্লুসিভ আর এই মডেল কোশ্চেনের বইটা সলভ করলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। 53 দাগে আবারও স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, এখানেও আমরা দেখে নিই উত্তরটা কি হবে। স্যার থমাস এলিয়ট, একটু আগেই বলেছি এটার সঙ্গে আসবে ডিকশনারি। তারপর রয়েছে 2 দাগ মিলিচ, মিলিচের সঙ্গে আসবে ডি দাগ। ফেদিনা দা সেসুর, এটার সঙ্গে আসবে ফেদিনা, এই অর্থাৎ উত্তরটা হবে কিন্তু ঘ দাগ, দেখেই বোঝা যাচ্ছে। 1 সি, 2 ডি, 3 বি, 4 অর্থাৎ স্যামুয়েল ওয়েলেসলি চিন্তার পোশাক বা দ্য ড্রেসেস অফ থট, এইটা। এবার আমরা আসব কে কোন ভাষা বিজ্ঞানের সঙ্গে আর কি যুক্ত, এটাও একটা রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে। 1 দাগ তুলনামূলক ভাষা বিজ্ঞান উইলিয়াম জোন্স, আমরা সবাই জানি। 2 দাগ মনোভাষা বিজ্ঞান নোয়াম চমস্কি, আর এটা। 3 দাগে বলা আছে শৈলী বিজ্ঞান, তাহলে হচ্ছে ওয়েলেসলি। আর স্নায়ু ভাষা বিজ্ঞান ব্রোকা, তাহলে উত্তর মিলে যাচ্ছে খ। আমি যদি দ্রুত প্রশ্ন সমাধান করতে গিয়ে কখনো কোনো উত্তর ভুল বলে থাকি, অসাবধানবশত ভুল হয়ে থাকে, বা আমি না জেনে কোথাও কোনো ভুল বলে থাকি, সেটা আমি ফার্স্ট কমেন্টে অবশ্যই মেনশন করে দেব। এবার আসবো আমরা 55 দাগের যেটা স্তম্ভ মেলানো। 55 দাগের স্তম্ভ মেলানো আমরা একটু দেখে নিই। মনোভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞানের সঙ্গে এখানে যে কটা আর কি তোমাদের দেওয়া হয়েছে আর কি ডান স্তম্ভতে, তার মধ্যে মিলবে। মনোভাষা বিজ্ঞান মানব মনের প্রকৃতি, গতি প্রকৃতি, এটার সঙ্গে। তারপর শৈলী বিজ্ঞান সাহিত্য বিশ্লেষণে লাগে। সমাজ বিজ্ঞান নারী পুরুষের ভাষা, অঞ্চল ভেদে পোশাক ভেদে ভাষা। আর স্নায়ু বিজ্ঞান মস্তিষ্ক, অর্থাৎ অপশান গ। 56 দাগ আবারও দেখো একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, দেখে নিই। স্নায়ু ভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান হবে মানব মস্তিষ্কের জটিল ক্রিয়া। 2 দাগে বলা হয়েছে নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান হবে নৃতত্ত্ব, এটা তো একদমই বোঝা যাচ্ছে। এখানে দাগ নাম্বার ভুল আছে, 3 দাগ হবে মনোভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান হবে মানুষ মনের গতি প্রকৃতি। শৈলী বিজ্ঞান ভাষার নান্দনিক দিক, অর্থাৎ এখানে খ দাগ। 57 দাগ দেখো, আমি বলেছিলাম ইংরেজি টার্মস তুলে কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কোন উত্তরটা সঠিক হবে। 1 দাগ জন গারল্যান্ড
এখানে হবে 1-এর সি, এই যে ডিকশনারিয়াস। 2-এর ডি হবে, 2-এর হচ্ছে ডি মিলিচ। আলংকারিক নির্বাচন নোয়াম চমস্কি, 3-এর এ, তাহলে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, আর স্যামুয়েল ওয়েলেসলি চিন্তার পোশাক, অপশন ক। এবার আমরা সত্য মিথ্যা দেখব। সমগোত্রজ ভাষাগুলিকে মানে বলা হয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান, এর সাপেক্ষে সত্য মিথ্যা দেখব। সমগোত্রজ ভাষাগুলিকে তুলনা করে, ঠিক। ভাষার মধ্যে বিভিন্ন ধরনের মিল খোঁজার চেষ্টা করে, ঠিক। ভাষাগুলির কী কী কালগত রূপান্তর হলো তা লক্ষ্য করে, এটাও ঠিক। কালগত রূপান্তর কেন হলো তা আলোচনা করে। এমা সবকটা আবার ঠিক হয় নাকি, অপশান আছে? ও এই তো আছে, সবকটাই ঠিক এখানে। এবার 59 দাগ। 59 দাগে আমরা দেখি মানুষের ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিক হলো ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়, ঠিক। ভাষাবিজ্ঞানে গবেষকদের প্রধানত দুটি দল, প্রধান ভাষাবিজ্ঞানী, ফলিত ভাষাবিজ্ঞানী, ঠিক। প্রধান ভাষাবিজ্ঞান ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস ইত্যাদি আলোচনা হয়, এটাও ঠিক। এটাও মনে 4টে ঠিক হবে। প্রধান ভাষা বিজ্ঞানের 5টি শাখার মধ্যে অন্যতম ভাষাতত্ত্ব নয়। 3টে সত্য 1টা মিথ্যে কোথায় আছে? খ দাগ। এবার আবার আমরা সত্য মিথ্যাতে আসবো 60 দাগে। অভিধান বিজ্ঞানে বর্তমানে যুক্ত হয়েছে, কি কি যুক্ত হয়েছে এটাও দেখা যাক। শব্দের মান্য উচ্চারণ, ঠিক। শব্দের আঞ্চলিক উপভাষাগত পার্থক্য, ঠিক। প্রসঙ্গ অনুযায়ী অর্থের পার্থক্য, ঠিক। সময়ের সঙ্গে সঙ্গে শব্দের পরিবর্তন, ঠিক। সবকটা সত্য যেখানে আছে সেটা হবে এই গ দাগ। এবার 61 দাগ। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করে, একদম না। ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্য উন্মোচন করা ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য, ঠিক। প্রধান ভাষাবিজ্ঞান ভাষার গঠন প্রণালী ইত্যাদি নিয়ে প্রধান ভাষাবিজ্ঞানে আলোচনা হয় না, না এটা ভুল। শৈলী বিজ্ঞান লেখকের হ্যাঁ এটা ঠিক, মানে মিথ্যে সত্য এইটা গ দাগ। আর লাস্ট সত্য মিথ্যা থেকে 62 দাগ। চোখের ডাক্তার আর অক্ষি চিকিৎসক সমর্থক নয়, এটা ভুল। সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি শব্দের মধ্যে প্রচুর সাদৃশ্য পেয়েছিলেন উইলিয়াম জোন্স, সঠিক। তুলনামূলক ভাষাবিজ্ঞান স্যামুয়েল ওয়েলেসলি, না। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী ভাষার আলোচনার প্রধান বিষয়ধ্বনি, হ্যাঁ এটা ঠিক। মিথ্যা সত্য ক দাগ। এইবার এখানে বলা হয়েছে পরপর সাজাতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত আলোচনার ধাপগুলি কি কি? 63 দাগ। উত্তর হবে প্রথমে আসছে হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তারপর এখানে একটা দাগ হবে, এখানে 3 দাগটা পড়েনি, ঠিক আছে। তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তারপর যাচ্ছে হচ্ছে যথার্থ বর্ণনা, তারপর হচ্ছে সাধারণ, অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর। ভাষা বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণের পর কি কি স্টেপ হয় এখানে সেটা দেখাতে বলা হয়েছে। প্রথম হচ্ছে তার যথাযথ বর্ণনা করা হয়, এটা প্রথমে আসবে। তারপর আসবে হচ্ছে সাধারণীকৃত করা হয়, তারপর হচ্ছে অনুমান, আর তারপর যাচাই, অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর। এবার 65 দাগ। বিবৃতি ব্যাখ্যা। ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে, লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না, ঠিক। যেখানে বহু সহস্র কোটি মানুষ মৌখিক ভাষা ব্যবহার করে সেখানে মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে, এটাও ঠিক, এবং এটাই এটার কারণ। তাহলে সঠিক ব্যাখ্যা দুটোই ঠিক, এবং এ আর এর সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে উত্তর। এবার ক্ষেত্রভিত্তিক প্রশ্ন মানে কেস স্টাডি। এটি হলো মানে আমি কে, এটা বলার মতন। এটি হলো প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি, এটি হলো এক ধরনের বিন্যাসের সমাহার, এটি হলো ব্যাকরণের সম্ভাবনার একটি বিশেষ নিষ্কাশন। এই এটি বলতে কি বোঝানো হয়েছে বা কার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে সবকটা কথা মেলে। 67 দাগ। বক্তা পুরুষ না নারী, তার বয়স কত, সমাজের কোন স্তরের মানুষ তিনি, এসব নির্ণয় করা হয়। গুরুজন ও সমবয়সীদের সাথে কথা বলার পার্থক্য নিরূপিত হয়। সভা সমিতির ভাষা, ঝগড়ার ভাষা আলাদা ধরন বোঝানো হয়। ছাত্রদের স্কুলে মান্য ভাষা ব্যবহার অথচ বাড়িতে উপভাষার ব্যবহারের বিষয়টি আলোচিত হয়। এক্ষেত্রে মানে এটা কোন ক্ষেত্রে হয়? 67 দাগের উত্তর হবে বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞান। এবার আমরা আসব একটা ছবি। ফলিত বিজ্ঞানের
কয়েকটা ভাগ দেওয়া হয়েছে, এখানে দুটো ভাগ মিসিং আছে। এখানে মিসিং দুটো কি? গণভাষা বিজ্ঞান আর স্নায়ু ভাষা বিজ্ঞান। উত্তর হবে ঘ। আমরা শেষ করলাম প্রথম অধ্যায় ভাষার, এবার দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব। এবার ভাষা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব আমরা এটাও সমাধান করব। আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন লাগছে সমাধান আমাকে লিখে জানাও। পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভবত সবার আগে তোমরা সোশ্যাল মিডিয়ার বুকে, এমনকি অফলাইনও হতে পারে, গোটা অফলাইনে সম্পূর্ণ সমাধান সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে দেখছো। তোমরা আমাদের পরিবারের সদস্য, এটাই আমার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়। ভাষা বিজ্ঞানের যে অংশ ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্ব, এটা তো একদম না পড়েই পারা যায়। তারপর অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না কি? অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না ব্যঞ্জন ধ্বনি। বাংলা উচ্চারণে অর্ধস্বর 4টি। র ধ্বনিটি কম্পিত, দেখো র র উচ্চারণ করলে ভেতরে হাওয়া কাঁপছে। বাগধ্বনি প্রধানত কয় প্রকার? 2 প্রকার। অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে পড়ে, সবকটা পড়ে, এই প্রশ্নটা ভুল আছে। অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুর তরঙ্গ, সবকটাই পড়ে। আমি জানি না এই প্রশ্নটা কেন দিয়েছে। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা উচ্চারণে আবার দেখো সেম কোশ্চেন এসছে, 4টি। মানে কটা? অর্ধস্বর, জানি না কেন। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলিকে কি বলা হয়? মহাপ্রাণ ধ্বনি। স্পর্শধ্বনির সংখ্যা কয়টি? 25টি। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। বর্গের কোন ধ্বনিগুলিকে নাসিক্য ধ্বনি বলা হয়? বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে নাসিক্য ধ্বনি বলা হয়। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কি বলা হয়? গুচ্ছধ্বনি বলা হয়। আর 14 দাগের প্রশ্ন হচ্ছে অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে কি বলা হয়? অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনি হচ্ছে ধ্বনিমূল, অপশান ঘ। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। ন্যূনতম শব্দজোড়ের জন্য শব্দ দুটো হওয়া চাই একই ভাষার। বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200-র বেশি। বাগধ্বনি কি? বাগধ্বনি হলো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। ল ধ্বনিটি কি? পার্শ্বিক ধ্বনি। বাক্যে সুরের ওঠা পড়াকে সুরতরঙ্গ বলে। কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল বা পরিবারে তা শনাক্ত করে, মানে কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের তা শনাক্ত করে কি? পরিপূরক অবস্থান। এবার আমরা চলে আসবো শূন্যস্থানে। প্রথম শূন্যস্থান, বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা একটু আগেই বললাম 200টি। উচ্চারণের সামর্থ্য অনুযায়ী যেমন খুশি তেমন উচ্চারণ, এই ভেদকে কি বলে? মুক্ত বৈচিত্র্য। খুব ইম্পর্ট্যান্ট এটাও এবারের জন্য। কখনোই শব্দের আদিতে উচ্চারিত হয় না, মানে শুরুতে উচ্চারিত হয় না। মানে গ দিয়ে হতে পারে গান, ত দিয়ে হতে পারে তিমি, মানে তিমি মাছ। তারপর প দিয়ে হতে পারে ধরো পাল, নৌকর, কিন্তু ডয়শূন্যরা শুরুতে হয় না। এইটা একটি ধ্বনিমূল হলো এক একটি ধ্বনি পরিবার। ড্যাশ হলো সেই পরিবারের সদস্য। এটা খুব ভালো প্রশ্ন, সহধ্বনি। একক বাগধ্বনি হলো ভাষার অর্থহীন এবং একটু আগে এটা করলাম, এই যে এখানে ছিল ক্ষুদ্রতম একক। এবারের প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন। ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি তৈরি হয়, সত্য। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে, মিথ্যা। বাংলা ভাষায় 3 ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনির সংখ্যা একদম 2টোই আছে। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত জোর দিয়ে উচ্চারণকে একদমই না, সুরতরঙ্গ এটাকে বলে না। তার মানে সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা, ঘ দাগ হবে উত্তর। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে আসি। আর একটাই প্রশ্ন আছে, স্তম্ভ মেলানো। ধ্বনিবিজ্ঞান হবে উচ্চারণগত, এটা হবে উত্তর হচ্ছে ক। তারপর 2 হচ্ছে সি। বিভাজ্য ধ্বনি হবে স্বরধ্বনি। ধ্বনিতত্ত্ব হবে ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ। আর অবিভাজ্য ধ্বনি হবে শ্বাসাঘাত, অপশান ক হবে উত্তর। আমরা দেখো বোর্ডের মডেল কোশ্চেন একদম সমাধান করে ফেললাম, চলে এলাম লাস্ট অধ্যায়। এবার শব্দার্থ তত্ত্ব। কিন্তু এই অধ্যায়টা তোমরা সমাধান করতে গিয়ে বিভ্রান্ত হবে, কারণ যে কোনো কারণে গতবার যেটা বই ছিল, এই যে এটা হচ্ছে বই গতবারের আর এটা হচ্ছে এবারের বই, গতবার মানে গত সিলেবাসের, এই বই থেকে অনেক অংশ তোমাদের বইয়ে বাদ দেওয়া হয়েছিল শব্দার্থ তত্ত্ব থেকে।
আর এবারের বইটাতে আর কি সংক্ষেপে দেওয়া হয়েছিল তোমাদের সিলেবাসে, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে সেই বাদ দেওয়া অংশ থেকে গাদা গাদা প্রশ্ন এই মডেল কোশ্চেনে রয়েছে। তোমরাও দেখতে পাবে, আমি তাই এটা খুব নির্ভুলভাবে সমাধান করিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়, তোমরা যাতে বিভ্রান্ত না হও। আমি বইও দেখিয়ে দেবো, দেখো যে অন্য বইয়ে রয়েছে, মানে যেটা সিলেবাসে থেকে বাদ গেছে, যেটা সিলেবাসের থেকে বাদ গেছে সেই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ ও তার কার্যক্রিয়া নিয়ে আলোচনা করে শব্দার্থ তত্ত্ব। সময়ের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তনের বিষয় আলোচনা করা হয় শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। এটাও সম্ভবত তোমাদের বই থেকে বাদ চলে গেছে, পুরনো বইয়ে ছিল। এই দেখো, এই যে ঐতিহাসিক শব্দার্থ ভিত্তিক, তারপরে দেখো সাপেক্ষ তত্ত্ব, এই অংশটা ছিল বিষয়মূলক তত্ত্ব, উপাদানমূলক তত্ত্ব, এগুলো বাদ চলে গেছে, এই অংশটা বাদ গেছে। এই তো এখানে শব্দের রূপান্তরেই শেষ, কিন্তু তোমাদের বইয়ে এখানে শব্দের, এই দেখো আমি এবারে নতুন বইটা দেখালে বুঝতে পারবে, এই দেখো রূপান্তরের পরে শব্দের উৎকর্ষ অপকর্ষ যোগ হয়েছে, গতবার ছিল না। আবার এখানে দেখো প্রয়োগ তত্ত্ব, থিসরাসের পর প্রয়োগ তত্ত্ব আছে, ঠিক আছে। তার আগের পেজে আমি আসি, এই দেখো এইখানে বিষয়মূলক তত্ত্ব রয়েছে, সাপেক্ষ তত্ত্ব রয়েছে, এর কিন্তু কিচ্ছু এবারের বইয়ে দেওয়া হয়নি। যাই হোক, কি আর করা যাবে, আমি উত্তরগুলো তাও বলে দিচ্ছি। শব্দার্থ তত্ত্বে একটি শব্দ ব্যবহৃত হতে পারে একাধিক অর্থে। রূপান্তরমূলক, সৃজনমূলক, ভাষাবিজ্ঞানের প্রবর্তক, এইটা যেমন তোমরা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু কোথাও পাবে না, আমি জানি না কোথা থেকে দিয়েছে এটা, আব্রাহাম নোয়াম চমস্কি। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খল বিন্যাস করার একটি নিদর্শন থিসরাস। থিসরাসের আবিষ্কর্তাকে পিটার রজেট, এই যে পিটার মার্ক রজেট। থিসরাসের শব্দ বিন্যস্ত থাকে কেমনভাবে, ভাব ও বিষয় ক্রমিক, বিষয়ানুক্রমিক, এইভাবে ভাব ও বিষয়ানুক্রমিক এইভাবে হচ্ছে এখানে আর কি থাকে, ভাব ও বিষয়ানুক্রমিকভাবে সাজানো থাকে। পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন হয় তাকে বলে শব্দার্থের প্রসার। নেক্সট, শব্দার্থ পরিবর্তনকে 3 ভাগে ভাগ করা যায়। শব্দের অর্থ বিশ্লেষণ এবং এক শব্দের সাথে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে আর কি শব্দার্থ তত্ত্বে, তা হলো শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। মুনিশ শব্দের আদি অর্থ মানুষ, বর্তমান অর্থ মজুর। এটা শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, এটা হচ্ছে অর্থের সংকোচ হচ্ছে এখানে। শব্দার্থের 2টি প্রধান বিভাগের দ্বিতীয়টিকে বলে, প্রথমটিকে বলে সাধারণ অর্থ, দ্বিতীয়টিকে বলে নিদর্শন। নিদর্শন হবে উজবুক শব্দের আদি অর্থ উজবুক স্থানের অধিবাসী, বর্তমান অর্থ মূর্খ বা নির্বোধ। এইখানে কি হয়েছে, এই ক্ষেত্রে কোন পরিবর্তন হয়েছে, এখানে হচ্ছে শব্দার্থের রূপান্তর হয়েছে, ঘদাক রূপান্তর। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পিটার মার্ক রজেট থিসরাস রচনা করেছিলেন 1805, 1852 নয় কিন্তু 1852-তে ওই থিসরাস প্রকাশিত হয়েছিল, 1805-এ তিনি রচনা করেছিলেন। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, বর্তমান অর্থ যে কোনো নদী। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা হয়েছে, প্রসারিত হয়েছে। পরের প্রশ্ন 16 দাগ, সাপেক্ষ তত্ত্বের দর্শন। এই যে সাপেক্ষ তত্ত্ব, এটা পুরো বই থেকে বাদ গেছে, আগেও একাধিক প্রশ্ন বাদ ছিল, কিন্তু আমি জানি না, আমি তাই অনুরোধ করব আমার ভিডিও শুরুর অংশটা তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে বোর্ডের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছয় এবং যাতে আগামী উচ্চ মাধ্যমিকে এই রকম প্রশ্নের মুখোমুখি তোমাদের না হতে হয়। অত্যন্ত ক্রিয়াশীল ও গুরুত্বপূর্ণ। আমি তোমাদের দেখিয়ে দিই গতবারের বই, এই যে গতবারের বইয়ে এই যে সাপেক্ষ তত্ত্ব ছিল, এখানেই আছে অত্যন্ত এই সাপেক্ষ তত্ত্বের মধ্যেই বিষয়, এই যে অত্যন্ত ক্রিয়াশীল ও মূল্যবান, আমি দাগিয়ে রেখেছিলাম, এই যে এখান থেকে দিয়েছে, কিন্তু এটা তো এবারে বই নেই। এরকম একাধিক প্রশ্ন আছে। প্রসঙ্গের ধারণা অপেক্ষাকৃত কি হবে, বিমূর্ত, এটাও গতবারের বইয়ে ছিল। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কি, সমার্থকতা, এটা তো সবাই জানো। এবার 19 দাগের প্রশ্ন, শব্দার্থ কি। শব্দার্থ হলো এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। কলম শব্দের বর্তমান অর্থ লিখনি, কিন্তু আদি অর্থ কি ছিল, স্বর। স্বর মানে হচ্ছে এক ধরনের গাছ, নলখাগড়ার গাছ। এবার শূন্যস্থান। শূন্যস্থানের প্রথম প্রশ্ন, ড্যাশ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। শব্দার্থ বলতে কেবলমাত্র শব্দের অর্থের যোগফল, বাক্যের অর্থ নয়। এই তত্ত্ব হলো পরিপ্রেক্ষিত তত্ত্ব। প্রদীপ শব্দের
অর্থের পরিবর্তন, শব্দার্থের ড্যাশ ধারার উদাহরণ, সংকোচের উদাহরণ, শব্দার্থ পরিবর্তনের সূক্ষ্ম কারণগুলি। এই যে যেমন এটা বাদ গেছে, এর মধ্যে একটা হলো ভৌগোলিক কারণ। পরের প্রশ্ন, সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন আলোচিত হয় ড্যাশ শব্দার্থ পরিবর্তনে, ঐতিহাসিক শব্দার্থ পরিবর্তনে, শব্দার্থ তত্ত্বে আর কি কোনো শব্দের ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানগুলি বিশ্লেষিত হয় ড্যাশ তত্ত্বে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানমূলক তত্ত্বে। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে আসবো, আরও কিছু শূন্যস্থান আছে। নির্দেশক হলো একটি ড্যাশ, এখানে চিহ্ন, এটাও তোমাদের বইয়ে সম্ভবত এবার নেই। সংস্কৃত ভাষায় থিস্টাসের উদাহরণ হলো অমরকোষ, এটা আছে। দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটা কি? এটা হচ্ছে রূপান্তর। একটি শব্দের মধ্যে এক বা একাধিক শব্দের অন্তর্ভুক্তি হলে তাকে কি বলে? অর্থান্তর্ভুক্তি। এইবার আমরা চলে আসব স্তম্ভ মেলানোতে। স্তম্ভ মেলানো, এক দাগের উত্তর হবে, একটু মেলাই, এ দাগ শব্দার্থের ভাগ, এটা হবে হচ্ছে শব্দার্থের ভাগ হচ্ছে নিদর্শন। ভাষার অর্থ পরিবর্তনের ভূমিকা, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। তারপর হচ্ছে এক ভাষার সঙ্গে অন্য ভাষার শব্দভিত্তিক শব্দ, আর এটা হচ্ছে প্রয়োগ তত্ত্ব। তাহলে হচ্ছে উত্তরটা হবে ঘ, উত্তর হচ্ছে ঘ। আর পরের উত্তর, পাখি দোয়েল চড়াই, এটা কি? ব্যাপকার্থকতা। তারপর গাং, এটা হচ্ছে প্রসার। মৃগ পশু হরিণ, সংকোচ রূপান্তর, এটা হচ্ছে তোমার গ দাগ হবে সঠিক উত্তর। এইবার আমরা সঠিক ক্রম নির্বাচন। দেখো এই প্রশ্নটাতে আমার হাইলি অবজেকশন। কেন? একে তো এত জটিল তোমাদের ভাষার বই, ভাষার বইয়ে কোন লাইন আগে পরে আছে সেইটা সাজাও, এমন দুর্বোধ্য প্রশ্ন উচ্চ মাধ্যমিকে না দেওয়া বাঞ্ছনীয়। এই প্রশ্নের আমি অত্যন্ত নিন্দা জানাচ্ছি। এটা সঠিক উত্তর ক্রম হবে, আমি বলে দিই, 2 3 1 4। প্রথমে আসবে এটা, প্রথমে আসবে হচ্ছে এইটা 2, তারপরে আসবে এটা, তারপরে আসবে হচ্ছে 1, তারপরে আসবে 4, অর্থাৎ ক দাগ উত্তর হবে। পরের প্রশ্ন, এই যে থিসরাস, থিসরাস নিয়ে বইয়ে কোন লাইন আগে আছে কি করে তোমরা জানবে? প্রথমে আছে 3, তারপরে আছে 4, তারপরে আছে 2, তারপরে আছে 1, এটা হচ্ছে ক দাগ উত্তর হবে। এটা আমি জাস্ট আগে থেকে বলে রাখলাম, এটা এই লাইনগুলো মনে রাখবে, এগুলো কিন্তু আসার মতো পরীক্ষায়। এবার একটা ছবি দিয়ে বলা হয়েছে কোনটা ঠিক? শব্দার্থ পরিবর্তনের ধারা তোমরা প্রত্যেকে জানো, প্রসার, সংকোচ, রূপান্তর, অর্থাৎ খ, প্রসার সংকোচ রূপান্তর, তিনটে আছে, এটা হবে উত্তর। আর আবার এইরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এইটার উত্তর আমি আগে থেকেই, শব্দার্থ পরিবর্তন স্থূল কারণ, এটা তোমাদের সিলেবাসে নেই, এর উত্তর হবে ঐতিহাসিক ভৌগোলিক উপকরণ, ঘ দাগ। এইবার সম্পর্ক নির্ণয় করতে দেওয়া হয়েছে। এ, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার প্রতিটি বিভাগের মতো শব্দার্থ পরিবর্তিত হয়, ঠিক। একই শব্দ বিভিন্ন অর্থ প্রকাশ করে এবং একই অর্থ পাওয়া শব্দের মাধ্যমে ব্যক্ত হয়, এটাও ঠিক। তাহলে এইখানে সঠিক উত্তর হবে হচ্ছে ক, এ বি সঠিক এবং যথার্থ কারণ, এটা হচ্ছে উত্তর। আমরা চলে যাব 2 দাগের প্রশ্নে। ফল শব্দের মধ্যে জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে। ব্যাপক অর্থকতা, অধিনাম শব্দের অর্থ উপনাম শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্তি স্বাভাবিক, এটাও ঠিক, সঠিক এবং সঠিক কারণ। পরের প্রশ্ন, পূর্বে বিবাহ শব্দের অর্থ ছিল বিশেষভাবে বহন, কিন্তু পরিবর্তিত অর্থ পরিণয় মানে বিয়ে। ঐতিহাসিক কালভেদে শব্দের পরিবর্তন স্বাভাবিক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সঠিক এবং যুক্তি নির্ভর বিবৃতি, এইটা। এইবার তোমাদের দেওয়া হয়েছে কেস স্টাডি। আসবাবপত্র, টেবিল, চেয়ার, খাট, আলমারি। খাবার বলতে ভাত, রুটি, সন্দেশ। ফল বলতে আম, জাম, জামরুল। এগুলো লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটি শব্দের অর্থ অন্য একটি শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই অন্তর্ভুক্তি যা নির্দেশ করে, এখানে কি নির্দেশ করা হয়? উত্তর, একটি শব্দের অর্থ ব্যাপকতা নির্দেশ করে। লাস্ট কোশ্চেন, শব্দার্থের বিশাল জগতে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন থিসরাস। থিসরাস নিয়ে কোনটা সঠিক নয়? থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার, ঠিক। অমরকোষ হলো সংস্কৃত থিসরাস, ঠিক। রজেট থিসরাস প্রথম আধুনিক থিসরাস, এখানে বলেছে নয়, এটা ভুল। 1805 সালে রজেট থিসরাস রচনা করেন, এটা ঠিক। তাহলে তোমরা বুঝে গেলে এবং দেখে নিলে, আর কোনো প্রশ্ন নেই।
বিষয়ভিত্তিক প্রশ্নবিচিত্রা নমুনা প্রশ্নপত্র যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছিল, তার ভাষা যেটাকে তোমরা ব্যাকরণ অংশ বলো, তার সম্পূর্ণ সমাধান। আজকের ক্লাস এখানেই শেষ হলো। দীর্ঘ সময়ের ক্লাস, পুরো বইয়ের সমস্ত প্রশ্ন কমপ্লিট করিয়ে দিলাম ভাষা অংশের। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এই মডেল কোশ্চেন বইয়ের সমাধান পর তোমাদের জন্য আসছে, সবাই দেখতে থাকো। আশা করি সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি খুব ভালো হবে।